আজকের আলোচিত ইস্যুগুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় বিসিবিতে পরিবর্তন ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পরিকল্পনা। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে আজকে আছেন ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। সেখানে চলে যেতে চাই, আজকের যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। সিকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, স্টার প্লে স্টুডিওতে। যেগুলো দেখছিলেন যে আজকে বেশ কিছু আলোচিত ইস্যু ছিল, আমি যদি একটু শুরুতে জানতে চাই, বিসিবিতে একটা সভা হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী আজকে সাংবাদিকদের সাথে আলোচনা করেছিলেন, সেগুলো আসলে আজকে হট টপিক। তার আগে আমি একটু বিসিএল যে শুরু হচ্ছে টুর্নামেন্ট, অনেক মাস পর ওয়ানডে শুরু হচ্ছে, সেটা একটু ছোট করে আপনার কাছে জেনে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আসলে যে ক্রিকেটটা খেলছিল সেটা হচ্ছে বিশ্বকাপ কেন্দ্রিক টি-20 টুর্নামেন্টগুলি খেলছিল। বিপিএল হলো, তারপরে অদম্য টি-20 কাপ হলো। এই ক্রিকেটের টোটাল ফোকাসটাই কিন্তু চলে গিয়েছিল টি-20-র ভিতরে। এখন ওয়ানডেতে কাম ব্যাক করতে হবে। সেটা হচ্ছে ওয়ানডে 2027 সালে বিশ্বকাপ খেলতে হলে আপনাকে সরাসরি যদি খেলতে চান র্যাঙ্কিং উন্নতি করতে হবে। আর সেই জন্য প্রতিটা সিরিজই সামনে যেগুলো আসবে আন্তর্জাতিক, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, পাকিস্তানের সঙ্গে বছরের প্রথম সিরিজ খেলবেন আপনি, সেই সিরিজে আপনাকে জিততে হবে। যদি জিততে চান আপনি, সেই জন্য ভালো একটা প্রস্তুতি দরকার। বিসিএলটাকে ছিল অনূর্ধ্ব 21 একটা টুর্নামেন্ট, সেটাকে একদম ফুল একদম জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এখন হচ্ছে 4 দলের টুর্নামেন্টটা। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমি শান্তর সঙ্গে কথা বলেছি। এদিকে আপনার যদি মেহেদী হাসান মিরাজ, তার সঙ্গে কথা বলেছি। ওখানে জাতীয় দলের কোচিং স্টাফদের 4জন রয়েছেন। একজন সরাসরি একটা দলকে হ্যান্ডেল করছেন, আর বাকি 4জন বা 5জন, তার মধ্যে 4জন আপনার একদম সরাসরি প্লেয়ারদের ধরে ধরে ট্রেনিং করাচ্ছেন। এর অর্থ হলো শুধুমাত্র ম্যাচ খেলে যে তারা প্রস্তুতি নেবে তা না, এটার সঙ্গে যেটা করবে প্রত্যেকটা স্কিল কার কোথায় ল্যাকিংস রয়েছে, তাদের এইগুলিকে কতটা শার্প করা যায় সেজন্য উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। পেস বোলিং কোচ সন্টেট রয়েছেন, তিনি পেস বোলারদের দেখছেন। মুস্তাক তিনি দেখছেন লেগ স্পিনার রিশাদকে, তার সঙ্গে দেখলাম আরও কয়েকজনকে স্পিনার যারা রয়েছে তানভীর, তার সঙ্গে কাজ করছেন। তো এই যে কাজ করা, এর অর্থ হলো আপনার এই টিমটা যেন 11ই মার্চ যে মাঠে নামবে, সেই 11 মার্চ যেন ফুল ফ্লেজে থাকে। প্রত্যেকের ভেতরে যেন টি-20 পেছনে কি হয়েছে বা বিশ্বকাপ খেলতে পারেনি সেই আক্ষেপ না রেখে একেবারে নিজেদের প্রস্তুত করে ভালোভাবে যেন ডেলিভার দিতে পারে, সেই জন্যই খেলা। মানসিক অবস্থাটা আসলে কেমন আছে? অনেকদিন খেলার বাইরে ছিল, বিশ্বকাপে যেতে পারেনি, অনেকদিন পর মাঠে নামছে। খুব বেশি দিন পরে না মাঠে নামছে, বিশ্বকাপ খেলতে পারেনি, সেটাই তাদের সবচেয়ে বড় দুঃখ। এবং এই দুঃখ কখনোই ভোলান না এবং ভুলবেও না। যারা এখানে সালাউদ্দিন একটা কথা বলেছেন, আপনি নিশ্চয়ই রিপোর্ট করেছেন সেটা, যে দুজন ক্রিকেটার ট্রমার মধ্যে চলে গিয়েছিল, অর্থাৎ তাদের স্মৃতি হয় মানসিক একটা পীড়া, মনোপীড়া, সেই মনোযন্ত্রণা নিয়ে তারা অনেক দূরে চলে গিয়েছিলেন, একদম ক্রিকেটের আশপাশে থাকতে চাননি। তো এরকম পরিবেশ কখন তৈরি হয়? যখন শক পায় মানুষ, যে তাদের স্বপ্ন ছিল 27 বছর ধরে লালিত স্বপ্ন, আমি একটা বিশ্বকাপ খেলবো, হয়তো পরবর্তী বিশ্বকাপ তিনি খেলতে পারবেন কিনা সে জানে না, কিন্তু ইনজুর হতে পারে, আবার দলের নাও চান্স পেতে পারে। সব দিক থেকে তাদের যে এই যে খেলতে না পারার কষ্ট, দুঃখ, এটা কিন্তু কোনোদিন ভোলার নয়। এবং এই যে দেশের মানুষ আজকে যেটা হয়তো অনেক পরিস্থিতির কারণে মেনে নিয়েছে, কিন্তু একদিন না একদিন এটা নিয়ে প্রশ্ন তুলবে। যারা এই এই যে খেলার বঞ্চিত করলেন, তাদেরকে কাঠগড়ায় তুলবে। আমরা আশা করব যে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না পারার যে ব্যথা, সেটা ভুলে নতুন করে শুরু করবে, নিজেদেরকে চাঙ্গা করে রাখবে এবং পাকিস্তানের যে সামনে সিরিজটা আসছে সেটাতে ফোকাস করবে। এবার যদি একটু অন্য প্রসঙ্গে ফিরি, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সভা হয়েছে। সেই সভায় একজনকে দেখলাম আমরা শাস্তি দেওয়া হয়েছে নারী ক্রিকেটারদেরকে যৌন হয়রানির অভিযোগে। এই শাস্তিটাকে আসলে কিভাবে দেখছেন? মঞ্জুরুল ইসলাম যাকে শাস্তি দেওয়া হয়েছে, আজীবন নিষেধাজ্ঞার মতো একটা শাস্তি দেওয়া হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে এরকম শাস্তি এর আগে আপনি দেখেছেন? বা মঞ্জুকে এই মুহূর্তে কী শাস্তি দেবেন আপনার, সেইটা নিয়ে যারা লিগাল টিম রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কথা বলার পরে তারা যেটা দেখেছেন, মঞ্জু যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জুরিসডিকশনে না, সেক্ষেত্রে তাকে কোনো মানে সামনাসামনি কোনো শাস্তি দেওয়ার মতো অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই। সেক্ষেত্রে তার কী শাস্তি দেওয়া যায়, এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, তাকে ক্রিকেটে ব্যান করা হবে। সেই ব্যানটা কি, বাংলাদেশের জুরিসডিকশনে যেসব খেলা রয়েছে বা যেসব কাজ রয়েছে সেই সব জায়গায় মঞ্জুর এখানে সুযোগ পাবেন না। তিনি কাজ করার তিনি অবাঞ্ছিত মানে অনির্দিষ্টকালের জন্য। এটা যদি আবার পরবর্তীতে যদি কোনো কারণে শাস্তি মকুব হতে পারে, বা এই শাস্তিটা কত দিনের জন্য হবে, আজীবনের জন্য হবে না, এই বিষয়গুলো এখনও উজ্জ্বল রয়েছে। এটা লিগ্যাল টিম দেখছে। লিগ্যাল টিম, আমি যতটুকু জেনেছি আর কি আলোচনা করে, তো সেই লিগ্যাল টিমের নির্দেশনা অনুযায়ী তাকে কিন্তু আজীবন নিষিদ্ধ করা হতে পারে।
এখন তারা যেটা বলছে যে তদন্ত রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টে তার অপরাধ কতটুকু, সেটা কি আদালত পর্যন্ত যাওয়ার মতো, না শুধুমাত্র এই যে অপরাধ করেছে সেই ক্ষমা চাওয়ার পর্যায়ে পড়ে। এখানে মঞ্জুর নাকি স্বীকার করেছেন, যতটুকু আমি জেনেছি সেটা হলো স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি যখন মেয়েদের আশপাশে থাকতেন তখন তাদের কাঁধে হাত দেয়া তার একটা প্র্যাকটিস, এটা অভ্যাস হয়ে গেছে। এটা দিয়ে এই যে তার অভ্যাস, এটা যে একটা হয়রানি, এটা তিনি হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি এটা অন্যায় কাজ করেছেন, সেই অন্যায়ের শাস্তি তাকে ভোগ করতেই হবে। তিনি বাংলাদেশে নেই, এসএসসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে চায়নাতে কাজ করছেন। এই জন্য আমি মনে করি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বেশি সদয় হয় এবং আরও বেশি গার্ডস শো করে, যে এসএসসির কাছে চিঠি লেখে যে তিনি একজন অভিযুক্ত এবং কলঙ্কিত, তিনি যৌন হয়রানির মতো অভিযোগ এসেছে তার বিরুদ্ধে এবং তিনিও শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন, সেই শিষ্টাচার বহির্ভূত কাজ করার জন্য তার শাস্তি আমরা দিয়েছি, আপনারাও তাকে ক্রিকেট থেকে বহিষ্কার করেন। সেক্ষেত্রে তার চাকরিটা চলে যাবে, চায়না সে কাজ করতে পারবে না, ক্রিকেটে কোনো কাজ আলটিমেটলি তার করা হবে না, সে ভিন্ন পেশায় তাকে বেছে নিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে না আমি যতটুকু জানি, কারণ হচ্ছে যে এখানে কোনো একজন ভদ্রলোকের সঙ্গে তার মানে দহরম মহরম সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং তিনি টপ লেভেলের একজন, ওয়ান অফ দ্য টপ লেভেল ম্যানেজমেন্টের, তো তার সঙ্গে যখন সম্পর্ক থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, তিনি কি এই সুপারিশ করতে দিবেন বা এই সুপারিশ করবেন? অবশ্যই না। আজকে বোর্ড সভায় আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রধান নির্বাচক ইস্যুতে বেশ বড়সড় আলোচনা হয়েছে। সেখানে আসলে আমরা প্রথমে শুনছিলাম যে হাবিবুল বাশার সুমন তাকে প্রধান নির্বাচক করা হয়ে গেছে বা সিদ্ধান্ত হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন ছিল। সেখান থেকে আবার সরে আসা হয়েছে, 1 মাস গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ বাড়ানো হয়েছে, আবার অনেক ধরনের কথা আসছে। আসলে বিস্তারিত কি চলছে বোর্ডে একটু যদি খোলাসা করে বলেন। দেখুন, যতটুকু ইনফরমেশন জানি সেখান থেকে এখানে আলোচনা হয়েছিল এবং হাবিবুল বাশার প্রধান নির্বাচক হিসেবে মনোনীত হয়ে গিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি দুটো আপত্তি উঠেছে ওখানে। একজন সিনিয়র মানে একজন সভাপতি, সহসভাপতির দিক থেকে আমি শুনেছি, দুজন সহসভাপতি রয়েছেন, উনি একটু আপত্তি তুলেছেন। আরেকজন বলেছেন যে এটা বিজ্ঞাপনের মাধ্যমে আসুক, সেখানে যেন এটা বিজ্ঞাপনের মাধ্যমে আসলে যেটা হবে, পরবর্তীতে অন্য যারা থাকবে, যোগ্য যদি কেউ থাকে, তাদের মধ্য থেকে বাছাই করে নিলে এটা কোনো কথা থাকবে না। যদিও আমরা দেখেছি এই প্রধান নির্বাচক নিয়োগে কিংবা আপনার নির্বাচক নিয়োগের ক্ষেত্রে সাধারণত এরকম বিজ্ঞাপন দিয়ে আপনার কার্যকলাপ পরিচালনা করা হয় না, এবং অতীতে যেটা দেখা গেছে যারা এখানে যোগ্য থাকে, যোগ্য ব্যক্তিদেরকে সরাসরি কথা বলা হয় এবং আলোচনা করে আলোচনা সাপেক্ষে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, বেতন ভাতা, আদার্স সুবিধা। ক্রিকেট বোর্ডের প্র্যাকটিসটা এরকম রয়েছে এবং এটাই হওয়া উত্তম। কারণ হচ্ছে যে এখানে এটা তো নয়, অন্য সাধারণ 10টা চাকরির মতো নয়। চিফ সিলেক্টর ইটস এ বিগ পোস্ট এবং ইন এ সাচ মানে কোনো সময় একজন বোর্ড পরিচালকের চেয়ে অনেক বড়, কারণ চিফ সিলেক্টর হিউজ, সব জায়গায় সব দেশে সম্মান দেওয়া হয়, কিন্তু সেই জায়গায় আমাদের দেশে কিন্তু অতটা সম্মান দেওয়া হয় না এবং তাদের বেতন কাঠামো কিন্তু খুব পোর থাকে। তা এই মুহূর্তে যদি ক্যাপ্টেন্স, আরেকটা দুর্বলতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা হচ্ছে যে এখানে ক্যাপ্টেন্সের একটা প্র্যাকটিস রয়েছে, যারা সাবেক অধিনায়ক ছিলেন তাদের মধ্য থেকেই শুধুমাত্র আপনার চিফ সিলেক্টর নিয়োগ দেওয়ার বিধান, একটা অলিখিত নিয়ম তারা চালু করে ফেলেছেন। সেই নিয়মটাকে তারা বহাল রাখার জন্য এখন হয়তো একজন ক্যাপ্টেনকে খুঁজছেন এবং হাবিবুল বাশারই এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং সবচেয়ে যোগ্য, কারণ উনি 2011 সাল থেকে নির্বাচক হিসেবে 2020 সাল পর্যন্ত কাজ করেছেন এবং প্রত্যেক প্লেয়ার সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে, বয়স সব কিছু মিলিয়ে তিনি ফিট পারসন। যদিও আনফর্চুনেটলি এই সিস্টেমটা আসলে কখনোই ভালো না এবং এটা হওয়া উচিত না। আমি মনে করি যে যোগ্য যদি অনেক ক্রিকেটার রয়েছে যারা কখনো অধিনায়ক হতে পারেনি, তারা কিন্তু সিলেক্টর হিসেবে অনেক ভালো করবেন, এরকম ক্রিকেটার অনেক রয়েছেন। ফলে এই যে ব্যারিয়ার, আপনার ক্যাপ্টেন হতেই হবে, ক্যাপ্টেন মানে যে ভালো ক্রিকেটার, ভালো খেলেছেন, ভালো রেকর্ডস, তাকে তো না। অনেক ক্রিকেটার আছে ভালো রেকর্ডস আছে কিন্তু ভালো সেন্স কাজ করে, তাদেরকে আপনি কেন সুযোগ দিবেন না? যদি এখানে ভালো কাজ করতে পারে, অবস্থান তৈরি করতে পারে, তাহলে আপনি অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং এই যে ক্যাপ্টেনদের এই পলিসি থেকে সরে আসা উচিত। আরেকটা বিষয় একটু আমি আপনার কাছ থেকে একটু খোলাসা হতে চাই। আপনি বলছিলেন যে দুজন একটা অভিযোগ তুলেছে, আপত্তি তুলেছে হাবিবুল বাশার সুমন সম্পর্কে। এটা কি আসলে অপছন্দ থেকে, ব্যক্তিগত কোনো অপছন্দের কারণে তারা এরকম আপত্তি তুলেছে, নাকি ইন জেনারেলি যে সিস্টেমিক বদল আনার জন্য?
দেখুন, হতে পারে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো কিছু আছে কিনা আমি জানি না, থাকতেও পারে, আবার সবাই তো সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এরকম না। আবার এমন হতে পারে যে না, একটা প্রক্রিয়াকে অনুসরণ করার জন্য, নতুন একটা সিস্টেম দাঁড় করানোর জন্য তারা এই যে বিজ্ঞাপনের যে প্রচলনটা করতে চাচ্ছে, সেটা যদি হয় তাহলে ইন ফিউচারে কিন্তু সে একই প্রক্রিয়া হবে। এখন কথা হচ্ছে, বিজ্ঞাপন দেখে যদি 20 জন আপনার এরকম করেন, আবেদন করেন, ধরেন কোনো একটা ম্যাচে বা দুটা ম্যাচে কেউ অধিনায়কত্ব করেছে, করেছে, তারাও করলেন, কিন্তু তখন প্রেশার আসবে কিনা, তখন চারিদিক থেকে সরকার লবিং তো এখন সবাই করতে পারে, কার কোথায় কানেকশন কেউ তো বলতে পারে না। সো এই প্রেশার এড়ানোর জন্য আমি মনে করি যে সিস্টেমটা চলছিল সেই সিস্টেমই হওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, একটা বিষয় হলো, যদি সাবেক অধিনায়কের কোটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে অনেক যোগ্য লোকই আসবে যারা হচ্ছে আপনার এখানে সিলেক্টর হওয়ার মতো, চিফ সিলেক্টর হওয়ার মতো। তবে চিফ সিলেক্টর বানানোর আগে অবশ্যই তার কিছু কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে খুব ভালো হয়। সেই জায়গা থেকে আসলে আমাদের ছিল কিনা, আছে কিনা, আপনি যে তার অভিজ্ঞতা বিচার করবেন, তার ক্রাইটেরিয়াগুলো পরীক্ষা করবেন, সেই ক্রাইটেরিয়াগুলো কি? আপনি কি তাকে রুট লেভেলে কোথাও কাজ করার সুযোগ দিয়েছেন কিনা, সেই জায়গাগুলো আছে কিনা? জুনিয়র সিলেকশনে কিন্তু অনেকেই কাজ করে, কিন্তু তাদেরকে আসলে চিফ সিলেক্টর আপনি বানাবেন না। ওই যে আপনার একটা ক্রাইটেরিয়া তৈরি হয়ে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা জুনিয়র সিলেকশন প্যানেলে কাজ করেন তারা ওই কোয়ালিটি ক্রিকেট, মানে ওই মানে আপনারা যেভাবে চিন্তা করেন যে এইরকম হাই লেভেল হতে হবে, এরকম সুদর্শনের মতো আর কি, অনেকটা কোণে খুব সুদর্শন হতে হবে, বরকে আবার এরকম হতে হবে, এরকম চিন্তাভাবনা অনেকটা এরকম যদি না হয় তাহলে আমার মনে হয় যে আপনার যে ক্রাইটেরিয়ার কথা বললেন, যদি আপনারা সত্যি সত্যিই প্রসেস ফলো করতে চান তাহলে এখন থেকেই জুনিয়র সিলেকশন প্যানেলেও আপনাকে ওইরকম কোয়ালিফাইড যারা ক্রিকেটার বা সব দিক থেকেই যোগ্য, শিক্ষা, খেলার দিক থেকে, এবং ক্রিকেটটাকে খুব সুন্দরভাবে নার্স করতে পারবে, এটাকে ডিল করতে পারবে, সেই জায়গা থেকে তাকে তুলে প্রমোশন দিয়ে আপনার সিলেকশন প্যানেল আর ন্যাশনাল সিলেকশন প্যানেল আনবেন। সেখান থেকে আপনার পরবর্তীতে যে সবচেয়ে ভালো যোগ্য, ওখানে আবার কাজ করে যে অভিজ্ঞ হবে, তাকে আপনি চিফ সিলেক্টর বানাবেন। তাহলে এটা একটা রুটিন চাকরির জবের মতো হয়ে যাবে। তো সেই রুটিন জব আপনি ফলো করবেন কি করবেন না, সেটা আপনার বোর্ড পলিসি অবশ্যই নেওয়া উচিত। আর যদি মনে করেন না, আমরা এভাবে চুক্তিভিত্তিক বিভিন্ন সময় নিয়োগ দিব, মানে যখন যাকে যোগ্য পাবো বা যোগ্য মনে করব, এখন ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ যদি মনে করে যে হ্যাঁ তিনি এই পোস্টে, আলোচনা এই নামটা শুনেছিলাম একবার, হ্যাঁ, কিন্তু উনি তো এখন ক্রিকেট খেলছেন, ক্রিকেট খেলে যে উপার্জনটা তার হবে এবং ক্রিকেটটা তিনি উপভোগ করছেন যেহেতু খেলাটাকে, তো এখনই সরে আসবেন না। একজন রানিং প্লেয়ারকে কখনোই সিলেক্টর বানানো যায় না, তার আগ্রহটা প্রথমে থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এখানে 12 মাসে তিনি যে বেতন পাবেন, সেই বেতনের এক বিপিএল খেললে তার থেকে অনেক বেশি টাকা পাবেন। ঢাকা প্রিমিয়ার লিগ যদি খেলে ওইটা থেকে আবার উপার্জন রয়েছে। তারপরে আপনার ন্যাশনাল টি-20 লিগ আছে, যেটা ন্যাশনাল এনসিএল টি-20। তো এইসব মিলিয়ে কিন্তু বেশ উপার্জন ওখান থেকে খেলা থাকলে, আরও 2 বছর তিনি যদি খেলেন, সেই জায়গায় কোনো দোষ নেই। কিন্তু আপনি সিলেক্টর তখনই আসবেন যখন হচ্ছে, যখন কখনো মনে হলো 2 বছর পরে মনে হলো যে চুক্তি শেষ, আমি এবার মনে হয় সিলেক্টর হিসেবে কাজ করতে পারি কিংবা কোচ হিসেবে কাজ করতে পারি। সেই জায়গা থেকে তখন আপনি কী করবেন? এরকম যোগ্য লোক যদি আসতে চায়, তার তো তখন বয়স অনেক হয়ে যাবে। টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন, সমস্ত ক্রিকেটকে দেখেছেন, বাংলাদেশের ট্রানজেকশন যে হয়েছে, উন্নতির দিকে গেছে, সেই সব অভিজ্ঞতা তার রয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে নেবেন না আপনি? তো সুযোগ দেওয়ার জন্য শুধুমাত্র যে প্রসেসটা বলা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে নিতে হবে, এই অসম্মানের জায়গা আমার মনে হয় না দেওয়া উচিত। একটা টালমাটাল অবস্থা আসলে প্রধান নির্বাচক নিয়ে তৈরি হয়েছে। আমি যতটুকু জানি যে হচ্ছে, হাবিবুল বাশারকে বোর্ড থেকেই আসলে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাকে জানানো হয়েছিল যে আপনি আমাদের সাথে জয়েন করেন, তারপরে আবার আপনি নিজে থেকে থামিয়ে দিলেন। এটাও একটা অসৌজন্যমূলক আচরণ কিনা? সবকিছু মিলে হাবিবুল বাশার আসুক বা না আসুক, গাজী আশরাফ হোসেন লিপুকে 1 মাস যে এক্সটেন্ড করা, সবকিছু মিলে বিসিবি আগে থেকে একটু বড়ি আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, আবারও নিজেরাই কি একটু বড়ি আবহাওয়ার মধ্যে ঠেলে দিল কিনা? সিদ্ধান্তগুলো যখন 12 জায়গা থেকে আসবে তখন কিন্তু এরকমই হবে। আগে সিদ্ধান্ত নিতেন আপনারা, অন্যদের আলোচনা শুনতেন, কথা শুনে তারপর সিদ্ধান্ত নিতেন প্রেসিডেন্ট। এখন কিন্তু প্রেসিডেন্ট সরাসরি সিদ্ধান্ত নেন না, কোরামে যখন ছেড়ে দেন তখন এরকম 12 জনের 12 মত আসে, সেই মতের থেকেই আপনার সিদ্ধান্ত কার্যকর করা খুব কঠিন হয়ে পড়ে। আগে নাজমুল হাসান পাপন তিনি একক সিদ্ধান্ত বলে এইসব নিয়োগগুলি দিতে পারতেন, ফলে কিন্তু এখানে কিন্তু একটা চেইন অফ কমান্ড রাখা খুবই ইম্পর্টেন্ট। তো উপর থেকে যদি সিদ্ধান্ত আসে, বিসিবি প্রেসিডেন্টের অনেক ক্ষমতা গঠনতন্ত্রে দেওয়া হয়েছে। আমি মনে করি যে আমিনুল ইসলাম বুলবুলের এককভাবে এই সিদ্ধান্তগুলি নেওয়া উচিত ছিল। অনেক সিদ্ধান্ত তো নেনই তিনি, এই সাংবাদিকদের ঢুকতে দেবেন না, সেই সিদ্ধান্ত যদি নিতে পারেন, আমি মনে করি চিফ সিলেক্টরের সিদ্ধান্তটা তার অবশ্যই নেওয়া উচিত ছিল। তিনি যেহেতু আপনি যেটা বললেন যে অসম্মান করা, এখন আপনি এই ডিলেটা করার সুযোগটা আপনার দেওয়া উচিত হয় না। এবং
100% উচিত ছিল এখানে বুলবুল ভাই তার প্রেসিডেন্টের ক্ষমতার বলে এখানে আজকে হাবিবুল বাশারকে চিফ সিলেক্টর হিসেবে নিয়োগ নিশ্চিত করে ফেলা। আপনার এই কথার সাথে আসলে আমি একটু আসতে চাই, হাবিবুল বাশার সুমনের বিষয়ে আমিনুল ইসলাম বুলবুল যে সিদ্ধান্ত নেবেন, তিনি তো আসলে দেশে নেই, তিনি অনলাইনে যুক্ত হয়েছিলেন, তিনি দেশের বাইরে আছেন। এটা নিয়েও আসলে আমরা এক ধরনের সব ধরনের গুঞ্জন শুনছিলাম যে আমিনুল হক যে দেশ ছেড়ে গেছেন, তিনি আসবেন কিনা। এখন আসলে কি পরিস্থিতি চলছে, কোনো মানে আপনার কাছে আভাস আছে কিনা আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট তিনি কবে দেশে ফিরবেন? দেখুন, উনি তো পারিবারিক কাজে গিয়েছেন, ওনার পরিবার থাকেন ওখানে, আপনারা জানেন। উনি বেসিক্যালি এখন পুরো দোস্তরই একদম অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গিয়েছেন। বাংলাদেশে তার এত বছর ছিলেন না, এখানে থাকার সুযোগও নেই, আর থাকবেনও না হয়তো। এখন রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করছেন বলে প্রেসিডেন্ট হিসেবে, এই জন্য তিনি এখানে অবস্থান করছেন। তো তার এই যাওয়া এবং ফেরা, এটা নিয়ে যতটা আমাদের দেশে চর্চা হচ্ছে, এটা আমি একেবারে ঘোর বিরোধী। কারণ হচ্ছে যে একজন মানুষ যেতেই পারেন, যখন তাকে বাদ দেওয়া হবে কিংবা তিনি একেবারে ছেড়ে দিবেন বা আর আসবেন না, তখন আপনি তার বিরুদ্ধে যা খুশি তাই লেখেন বা আপনি লিখতে পারেন, পার্টিকুলার ওই বিষয়গুলি যা খুশি তা কোনো মানুষের বিরুদ্ধেই লেখা যায় না। আর তিনি তো একজন সাবেক ক্রিকেটার, একজন ফার্স্ট টেস্টের সেঞ্চুরিয়ান, একজন অধিনায়ক, বোর্ড প্রেসিডেন্ট। তিনি তো এখান থেকে পালিয়ে যাননি, তিনি গিয়েছেন, একটা প্রসিডিওর্স মেনেছেন। আমরা এটাকে প্রশ্নবিদ্ধ করছি। আমি এই প্রশ্নবিদ্ধ করার পক্ষে না, আমি ঘটনা যা ঘটেছে সেটা লেখার পক্ষে বা সেটা প্রচার করার পক্ষে। এখন আমিনুল ইসলাম বুলবুলকে সরকার তো নিষেধ করেনি তুমি এসো না। উনি যদি মনে করেন যে আমার ওখানে কমফোর্ট জোন নেই, আমি বেরিয়ে যাব, তো সেক্ষেত্রে এখানে এসে সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে যেতে পারেন। এটাই তিনি করবেন, এই প্র্যাকটিসটাই হওয়া উচিত। আর যদি মনে করেন যে না আমি আরও থাকতে চাই বা নির্বাচন, এখানে এই বোর্ড যদি আদালত বলে যে এই বোর্ড থাকবে না, এই বোর্ডে অনিয়ম হয়েছে, নির্বাচনে অনিয়ম হয়েছে, সেক্ষেত্রে সেটাও তিনি মেনে প্রসিডিওর্স অনুসরণ করে পরবর্তী নির্বাচনে তিনি দাঁড়াতেও পারেন, এমনও তো হতে পারে। তো সেইগুলো আমরা অনুসরণ না করে তিনি আসবেন কি আসবেন না এইগুলো নিয়ে আমরা অনেক বেশি চর্চা করি, আমাদের ঘুম হারাম করি। কিন্তু আমার মনে হয় এটা একেবারে অনুচিত। আজকে তিনি যেহেতু জুমে মিটিং হয়েছেন, আপনি যেটা বললেন সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত তিনি জুমেও দিতে পারেন। এখন সিদ্ধান্ত দেওয়ার জন্য ফোন কল করেও কিন্তু সিদ্ধান্ত দেওয়া যায়। সো এইগুলি কিন্তু কোনো যুক্তি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া এবং তার না ফেরার গুঞ্জন বা সন্দেহকে মানে স্পার্কিং করা কোনো মানে হয় না। কারণ তিনি, আমার ধারণা তিনি আসবেন, যদি কোনো কিছু হয় ফেস করে চলে যাবেন। এমন না তো তিনি অন্যায় করেছেন এখানে। তিনি কিন্তু স্পষ্ট বলে গিয়েছেন যে তিনি আসবেন, কার্যক্রম যেভাবে চলুক। এবং আমরা এর আগে যেই রমরমা নিউজগুলো দেখেছি, সেখানে কিন্তু স্টার প্লে তার কথার বরাত দিয়ে ক্লিয়ার করেছিল যে তিনি তার পারিবারিক কাজে যাচ্ছেন, পরিবারের কাছে যাচ্ছেন, আবারও ফিরবেন, সেটাও কিন্তু আমরা জানিয়েছিলাম। এটা আপনারা জানিয়েছেন, দ্যাট ইজ গ্রেট। আবার এমনও শুনেছি তিনি একটা ভুল মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা যেটা বলি, ভুলটা হয়েছিল, তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন, দ্যাট ইজ ট্রু। এখন মানুষ তাদেরকে হয়তো মানে যারাই নিউজ করেছে তারা না কোনো সোর্স ইউজ করে নিউজ করেছে। নিউজ তো আর এমনিতেই মানে অন্ধকারে তো কেউ দেখতে পাইনি আমরা। সেই জায়গা থেকে যে নিউজগুলো হয়েছিল সেগুলিকে একেবারেই ভুল তা না। আমি দেখেছি যারা করেছে তারা আবার দেখবেন ওখানে ক্ল্যারিফাইও করেছে, যে দুঃখ প্রকাশ করেছে, যে করছে। এটা কিন্তু একটা উদারতার একটা বড় প্রমাণ। আপনারা যেটা দিতে পেরেছেন যে উনি আছেন, বোর্ডে রয়েছেন, এগুলি নিয়ে অনেক রকম কথা আছে, মুখরোচক কথা আছে, আবার ভেতরে আরও কিছু কথা রয়েছে যেটা অসম্মান হয়ে যাবে এখন বলে ফেললে, ফাঁস হয়ে। একজন মানুষ আছে, উনি সম্মানিত ব্যক্তি, এখন ওনারকে নিয়ে যদি আমি একটা মন্তব্য করে ফেলি এই ন্যাশনাল চ্যানেলে এসে, একটা চ্যানেলে, তো এটা অসম্মানের জায়গায় পৌঁছে যায়। তো আমি চাচ্ছি না যে কোনো একটা বিষয় উপস্থাপন করে তিনি অসম্মানিত হোক সেই জায়গা থেকে, বা অন্যরা এটাকে মুখরোচক বানাক। কিছু না কিছু তো বটে, যা রটে তার কিছু তো বটে, এই কথা তো মানে। অবশ্যই আমরা একজন সাবেক অধিনায়ক, আমাদের সাবেক ক্রিকেটার, তাকে নিয়ে অবশ্যই এমন কোনো মন্তব্য করব না যাতে তিনি অতটা অসম্মানিত হন। তবে যদি কংক্রিট আমাদের কাছে তথ্য থাকে, নিউজের সেই উপত্য থেকে আমরা নিশ্চয়ই সংবাদ করব। আমরা একটু পরের দিকে যেতে চাই। আমিনুল ইসলাম বুলবুল তিনি বোর্ড সভাপতি হিসেবে আছেন। আপনি জানেন যে একটি আইনি লড়াইও কিন্তু চলছে, নতুন একটা সরকার এসেছে। নতুন সরকার আসলে একটা গুঞ্জন থাকে যে হচ্ছে বোর্ড ভেঙে যেতে পারে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন, তার আমলে কি আসলে তিনিও আসলে এই বোর্ডকে একটা সময় অবৈধ বলেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে। সেই আমিনুল হক আর এই আমিনুল হক কি একই মানুষ হবেন বা একই মন্তব্য করবেন? মানুষ তারা একই রয়েছেন, আমিনুল হক বদলাননি, কিন্তু তার সিদ্ধান্তগুলো হয়তো বদলে যাবে এবং তার চিন্তাভাবনাগুলো হয়তো বদলে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখেন ফুটবলেরও কিন্তু নির্বাচন হয়েছিল যে গত 18 মাসের মধ্যে, ক্রিকেটেরও নির্বাচন হয়েছে গত 18 মাসের মধ্যে। তাহলে ফুটবল নিয়ে আপনার কোনো কথা হচ্ছে না,
ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। কেন কথা হচ্ছে? কারণ ক্রিকেটের নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ ছিল। ওই সময় আপনিও লিখে কভার করেছেন, আমিও কভার করেছি, এরকম আরও শত শত মানুষ। শুধু আমরা না, মিডিয়াগুলো আপনি সার্চ দিয়ে একবার শুধুমাত্র সার্চ ইঞ্জিন থেকে নিউজগুলো বের করে নিয়ে আসেন, ইন্টারন্যাশনালি, গ্লোবালি। আইসিসি যদি শক্ত কোনো সংগঠন হতো তাহলে তো একেবারে ওই সময় নিষেধাজ্ঞা দিতে পারতো। ফারুক ভাই যখন ফারুক ভাইকে যেভাবে বের করা হয়েছে, সরকারি হস্তক্ষেপ 100% হয়েছে, একেবারে ডাইরেক্ট সরকারি হস্তক্ষেপ। তো এর পরেও সেটা কিছু হয়নি। তারপরে আপনি ধরেন ইলেকশন নিয়ে যে পরিমাণে নিউজ হয়েছে, যে পরিমাণে সত্যতা পাওয়া গিয়েছে, যে পরিমাণে অন্যায় করা হয়েছে, আপনার নির্ধারিত সময়ের পরে আপনার কি করেছেন, মনোনয়ন ফর্ম নিয়েছেন, কেউ দেশে নাই, তার নির্বাচন ভোটে সে পাশ হয়ে গিয়েছে, তিনি উপস্থিত না। কিন্তু এই যে বিষয়গুলো হয়েছে এবং কাউকে কাউকে আপনি, আমি ফারুক ভাইকেই বলবো, ফারুক ভাই কেন আপনি গিয়েছিলেন 15টি ক্লাবের চেয়ে ভোটাধিকার হরণ করার জন্য মামলা করতে? প্রয়োজন ছিল না তো। আপনারা সব ওই মামলাটা না করলেই একটা স্পোর্টিং নির্বাচন হতো। সেই স্পোর্টিং নির্বাচন হলে আজকে এইসব প্রশ্ন হতো না। তার মানে পুরো সিচুয়েশনটা আপনারা সবাই মিলে তৈরি করেছেন এবং আজকে যে প্রশ্নটা উঠছে এবং এইগুলি আমি এখন দেখছি যে সবাই জ্ঞান দিচ্ছে, ক্রীড়া উপদেষ্টা নিশ্চয়ই আগে যেভাবে বলেছেন এখন এইভাবে বলবেন না, সবাই হেডমাস্টার হয়ে গেছেন। এখন আমিনুল হককে তারা শেখাচ্ছেন যে কী বলা উচিত, কী বলা উচিত না। আমি কালকে কয়েকটা বক্তব্য দেখলাম, তার আগেও বক্তব্য দেখেছি। কেউ তো মনে করছে আমিনুল হক হলো তার অধীনস্থ কোনো কর্মচারী, এইভাবে পুরো ডায়লগ দিচ্ছে। তো আমি মনে করি যে এইসব ডায়লগ ছাড়েন ভাই, সবাই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেন। আসার পরে কিরম যদি আপনার মনে হয় যে আপনারা যৌক্তিক, আপনারা লিগ্যাল, আমিনুল হক এখানে এমন কিছু করতে পারবেন না যে ডাইরেক্ট পুশ করে ধাক্কা দিয়ে এই বোর্ডকে ভেঙে ফেলা বা বোর্ডের কমিটিকে বাদ দিয়ে দেওয়া। এটা আইসিসি, এইটা হলে সরাসরি হস্তক্ষেপ হবে। এটা হলে আরেকটা, আমি শুনলাম ফারুক ভাই বলেছেন গতকালকে একটা ইফতার পার্টিতে যে আইসিসির সঙ্গে সম্পর্ক ভালো না। দিস ইজ ট্রু। তার সঙ্গে যেটা উনি আর একটা বলেছেন যে কিছু ঘটলে কিছু, এটা যদুর ভয় দেখানো। যদুর ভয় দেখে গিয়ে লাভ নয়। আইসিসি ফিফা না। আইসিসি হলে যদি পারতো তাহলে আগেই পারতো। যখন ইলেকশন হয়েছে বা আগে ফারুক ভাই আপনাকে বের করে দিয়েছে, তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যান হওয়া উচিত ছিল। কিন্তু তখন যেহেতু করেনি, আর এখন তো আরও করবে না, কারণ আপনারা বিশ্বকাপ খেলেননি। এই কমিটি, আপনারা যে আইসিসির নিয়ম মানেননি, আইসিসিকে সমর্থন করেননি, সেটা তো আপনারাই। অতএব আপনাদের প্রতি উল্টো আইসিসি ভেতরে ভেতরে করতে পারে, অ্যাকশন নিতে পারে। মনে হলো ঠিক আছে ভাই, সম্ভাবনা তো অবশ্যই আছে। আমরা একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, আমিনুল হক প্রথম ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরে যে প্রেস কনফারেন্সটা করেছেন, সেখানে আমরা দেখেছি যে আমাদের সাংবাদিকদের পক্ষ হয়ে তিনি কথা বলেছেন এবং বিসিবিসিওকে সংবাদ সম্মেলনেই ফোন দিয়েছেন, অনুরোধ করেছেন যে যাতে সাংবাদিকদের বিসিবিতে যেতে কোনো সমস্যা না হন। তিনি তো আসলে ক্রীড়ার মানুষ, তিনি একজন খেলোয়াড় এবং সাংবাদিকদের সাথে তার সম্পর্ক খুব ভালো। কিন্তু তিনি যে কাজটা করেছেন আসলে সেভাবে কি আসলে করাটা কি উচিত হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখুন, আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে যে আপনার প্রশ্নটা করেছেন আপনার কোনো একজন সহকর্মী একটা ফেভার চেয়েছে, কারণ এর নিয়ম, এই জিনিসগুলো সমাধান হচ্ছিল না। সমাধান না হওয়ার ফলে একজন মন্ত্রী যখন আসলেন, প্রথম তিনি বলার পরে ঠিক আছে ভুলে যাবেন কি যাবেন না, সঙ্গে সঙ্গে ফোনটা করেছেন। কিন্তু সবচেয়ে বড় অপরাধটা করেছে, ওই সিকোয়েন্সটা নিশ্চয়ই আপনার প্রচার করার কোনো মানে হয়নি। ওইটা আপনি ফেসবুকে দেওয়া কিংবা টেলিভিশনে প্রচার করা কিংবা নিউজ লেখা, এটা তো লেখার জন্য না, এটা আপনাকে হেল্প করার জন্য। এটা আসলে অনেকে লাইভেও ছিল, এটা আপনি আসলে কোনোভাবে হাইড করার সুযোগ ছিল না। হাইড করানো, উনি ফোন করেছেন। আমি মনে করি যে এটা এক অযৌক্তিক কিছু না। অনেকেই খারাপভাবে দেখতে পারেন, অনেকে সমালোচনা করতে পারেন। উনি ইনস্ট্যান্ট একটা সমাধান দিতে চেয়েছেন, কারণ হচ্ছে দেখেছেন উনি এতদিন ধরে ফলো করছেন যে এই ঝামেলাটা অনেক দিন ধরে হচ্ছে, আপনার ম্যাচ বয়কট করা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ক্রিকেটে যখন এরকম ঘটনা ঘটে, আমিনুল হককে আমি ডিফেন্ড করতেছি এই কারণে যে তিনি যেটা করছেন সেটা হলো একটা সিচুয়েশনকে ওভারকাম করার জন্য। কারণ অনেকেই অনেক রকম এখন যুক্তি দিচ্ছে, এই না কেউ লিখছে যে আমিনুল হক ফুটবলের না ক্রিকেটের। এটা আমার কাছে সিকান্দার ভাই, আমরা মনে হয় আপনার কাছ থেকে উত্তরটা পেয়েছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।